দারুণ একটা ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ১১ থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির পরীক্ষাগুলোর কথা শুনলেই অনেকের মনে একটা আতঙ্ক কাজ করে, তাই না? মনে হয় যেন এক বিশাল রহস্য। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই রহস্যের জালটাই ভেদ করতে যাচ্ছি। আমরা একদম গভীরে গিয়ে দেখব এই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে টিকতে হলে ঠিক কী ধরনের দক্ষতা আর প্রস্তুতির দরকার হয়। ঠিক আছে, চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের রক্ষণাবেক্ষণ পরিদর্শক পদের একেবারে আসল প্রশ্নপত্রটির দিকে একবার তাকালেই প্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি ধাক্কা দেয় তা হলো এর মারাত্মক টাইম লিমিট আর মানসিক চাপ। ভাবা যায়, মাত্র ৬০ মিনিটে ৭৫ নম্বরের উত্তর দিতে হবে। মানে এই চোখের পলকে পেরিয়ে যাওয়ার সময়ের মধ্যেই প্রার্থীদের নিজেদের বহুমুখী মেধার প্রমাণ দিতে হবে। পুরো বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা আজকের এই বিশ্লেষণকে ৫টি মূল ভাগে ভাগ করেছি। ১. পরীক্ষার কাঠামো, ২. দ্বিভাষিক দক্ষতা, ৩. গাণিতিক যুক্তি, ৪. সাধারণ জ্ঞান এবং ৫. প্রস্তুতির সহায়িকা। পাহাড় সমান মনে হওয়া এই পরীক্ষাকেও এভাবে নির্দিষ্ট কিছু স্কিলে ভেঙে নিলে দেখবেন বিষয়টা একদম হাতের মুঠোয় চলে এসছে। পর্ব ১. পরীক্ষার কাঠামো। চলুন আমাদের প্রথম মূল বিষয়টিতে যাওয়া যাক, যা হলো এই পরীক্ষার সামগ্রিক কাঠামো আর এর অভাবনীয় গতি। এখানে সবচেয়ে ভাইটাল সংখ্যাটি হল ৬০। ৭৫টি প্রশ্ন আর সময় মাত্র ৬০ মিনিট। অর্থাৎ শুধু সঠিক উত্তরটা জানলেই কিন্তু এখানে কাজ হবে না, বরং মস্তিষ্ক থেকে কত দ্রুত সেই তথ্যটা বের করে আনা যাচ্ছে, গেমটা আসলে সেখানেই। হিসাব করে দেখা যায় প্রতিটা প্রশ্নের জন্য ১ মিনিটেরও কম সময় পাওয়া যাচ্ছে। পর্ব ২. দ্বিভাষিক দক্ষতা। সময়ের এই ইঁদুর দৌড় থেকে একটু বের হয়ে এবার আমরা ভাষার ওপর ফোকাস করব। এই পরীক্ষাগুলোতে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই প্রার্থীর কতটা দখল রয়েছে তার ওপর খুব শক্তভাবে জোর দেয়া হয়। যেমন ধরুন, প্রশ্নপত্রের ৩ নম্বর সেকশনটার কথাই যদি ধরি, এখানে বানান শুদ্ধ করুন অংশে প্রার্থীদের একেবারে নিখুঁত হতে হয়। সরস্বতী বা বিভীষিকা শব্দগুলোর সঠিক বানান কি মনে আছে? আবার সমীচীন আর ক্ষণজীবী এর মতো শব্দগুলোতে কোথায় দীর্ঘ ইকার আর কোথায় হ্রস্ব ইকার হবে, সেই সূক্ষ্ম পার্থক্যগুলো কিন্তু একদম চোখের পলকে ধরে ফেলার স্কিল থাকতে হবে। এবার একটা ছোট্ট টেস্ট। প্রশ্নপত্রের ৪ নম্বর প্রশ্ন থেকে সরাসরি নেয়া এই বাক্যটির ইংরেজি অনুবাদ কি হতে পারে সেটা নিয়ে একটু চিন্তা করা যাক। বাক্যটি হল, সকলেই মিথ্যেবাদীকে অপছন্দ করে। আর এই বিষয়টা দারুণভাবে প্রমাণ করে যে পরীক্ষাগুলো কিভাবে দুটো ভাষার মধ্যে মৌলিক ব্যাকরণগত রূপান্তরের দক্ষতা যাচাই করে থাকে। সঠিক উত্তরটি হল এভরিবডি ডিসলাইকস আ লায়ার। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু পরীক্ষার ওই চরম চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে সঠিক শব্দ আর টেন্স নির্বাচন করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। ভাষাগত দক্ষতার আরও একটা চমৎকার উদাহরণ আমরা দেখতে পাই ৬ নম্বর প্রশ্নে, যেখানে ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন করতে বলা হয়েছে। প্যানিক সিজড দ্য রাইটার, এই অ্যাক্টিভ বাক্যটিকে প্যাসিভ করলে দাঁড়ায় দ্য রাইটার ওয়াজ সিজড উইথ প্যানিক। এটা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে শুধু শব্দের অর্থ মুখস্থ করে গেলেই হবে না, ইংরেজির কাঠামোগত গভীর জ্ঞান থাকাটাও এখানে কতটা জরুরি। পর্ব ৩. গাণিতিক সমস্যার সমাধান। ভাষা থেকে এবার চলুন পা রাখা যাক গণিতের জগতে। বলে রাখা ভালো, এই অংশে আন্দাজে ঢিল মারার কোনো সুযোগ নেই। এখানে চাই একদম ক্রিস্টাল ক্লিয়ার, ধাপে ধাপে এগোনো যুক্তিক সমাধান। প্রশ্নপত্রের ৭-এর ক নম্বরে থাকা এই গাণিতিক সমস্যাটি একটু খেয়াল করা যাক। এটি একটি বহুমাত্রিক পাটিগণিতের অঙ্ক। বলা হচ্ছে ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হলো। তাহলে ১০০টি কলার ক্রয় মূল্য কত? এই লজিকটা মেলানোর জন্য কয়েক সেকেন্ড সময় নেওয়া যেতে পারে। উৎসপত্রে দেওয়া সমাধানটি যদি আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি, তবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং হয়ে যায়। প্রথম ধাপে ১০% লাভে ১১০ টাকা বিক্রয়মূল্য ধরে ১০০ টাকা ক্রয়মূল্য বের করতে হবে। এরপর ঐকিক নিয়মে খুব সহজেই ৫০টি কলার ক্রয়মূল্য চলে আসে ২০০ টাকা, আর সবশেষে ১০০টি কলার ক্রয়মূল্য দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৪০০ টাকায়। এত বড় একটা অঙ্ককে এভাবে ছোট ছোট লজিক্যাল স্টেপে ভেঙে নিলে বিষয়টা আর মোটেই ভয়ের থাকে না। এরপর ৭-এর খ নম্বরে আমরা দেখতে পাই তুলনামূলকভাবে আরেকটু পেঁচানো একটা বীজগণিতের সমস্যা। ২ জন শ্রমিকের মোট বেতন দেওয়া আছে, আর শতকরার হিসাব অনুযায়ী একজনের বেতন কমলে এবং অন্যজনের বাড়লে তাদের বেতন সমান হয়ে যায়। জানতে চাওয়া হয়েছে শুরুতে তাদের বেতন কত ছিল। এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টটা হল বীজগাণিতিক প্রতিস্থাপন বা সাবস্টিটিউশনের সঠিক ব্যবহার করা। সমাধানপত্রে একেবারে নিখুঁতভাবে প্রথম জনের বেতন ক ধরে নেওয়া হয়েছে।
তারপর সমীকরণ সাজানো হয়েছে ঠিক এইভাবে কয়ের 90% সমান সমান বাকি টাকার 110%। ব্যাস, এই সমীকরণটা সলভ করলেই দুজনের শুরুর বেতন 11,000 এবং 9,000 টাকা বেরিয়ে আসবে। লজিক্যাল থিঙ্কিংয়ের দারুণ একটা প্রয়োগ, তাই না? পর্ব 4 সাধারণ জ্ঞান এবং খুঁটিনাটি। চলুন এবার আমরা গিয়ার একটু শিফট করি। গাণিতিক লজিকের ধীরস্থির জগৎ থেকে এখন আমরা প্রবেশ করছি সাধারণ জ্ঞানের দ্রুত গতির দুনিয়ায়। এখানে দরকার মাথা ভর্তি বিশাল দেশি ও আন্তর্জাতিক তথ্যের ভাণ্ডার। 8 নম্বর প্রশ্নের দিকে তাকালে বোঝা যায় এখানে জ্ঞানের পরিধি ঠিক কতটা ব্যাপক হতে হয়। যেমন ফ্রান্সের প্রাচীন নাম যে গল, কিংবা সুয়েজ খাল যে মিশরে অবস্থিত, ইতিহাস আর ভূগোলের এমন নানা তথ্য তো জানতেই হবে। এর পাশাপাশি ইরাটম যে উন্নত জাতের একটি ধানের নাম, সেই কৃষিনির্ভর জ্ঞানও কিন্তু প্রার্থীর থাকা চাই। তথ্যের এই ডাইভার্সিটি সত্যিই অবাক করার মতো। কে জানত যে বাংলাদেশ স্কোয়ার অবস্থিত সুদূর লাইবেরিয়াতে? কিংবা চিংড়ি মাছকে যে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়? আবার দেখুন, গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি আর সংবিধানের নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে 28-2 অনুচ্ছেদে। ভূগোল থেকে শুরু করে একদম খাস সংবিধান, সব জায়গাতেই প্রার্থীদের অবাধ বিচরণ থাকতে হয়। পর্ব 5 প্রস্তুতি এবং সহায়ক উপকরণ। র্যাপিড ফায়ার ইনফরমেশনের এই ঝড়ের পর চলুন এখন একটু স্থির হওয়া যাক। এতক্ষণ তো আমরা প্রশ্নপত্রের ব্যবচ্ছেদ করলাম। এবার দেখা যাক এই কঠিন বাধা পেরোনোর জন্য মার্কেটে কি হাতিয়ার রয়েছে। এই নির্দিষ্ট স্লাইডটার সবচেয়ে আকর্ষণীয় দিক হল রঙিন বইয়ের সারিটি। উৎসপত্র থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে গণিত, সাধারণ জ্ঞান, বাংলা এবং ইংরেজির জন্য এখানে আলাদা আলাদা রঙের একেবারে সুনির্দিষ্ট গাইড বই রয়েছে। এই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিগুলোর জন্য বাজার আসলে কতটা সুসংগঠিত এবং প্রার্থীদের প্রস্তুতির জন্য কতটা টার্গেটেড মেটেরিয়াল সাপ্লাই দেওয়া হচ্ছে, তা এই বিষয়গুলো দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। সব মিলিয়ে একটা ব্যাপার নিশ্চিতভাবেই বলা যায়, একটি পরীক্ষার প্রশ্নপত্র কেবল র্যান্ডম কিছু প্রশ্নের কালেকশন নয়, এটি বরং খুব সুচিন্তিত একটি নকশা। এই নকশাটাকে যখন আমরা এভাবে স্কিল অনুযায়ী ভেঙে বিশ্লেষণ করি, তখন এটা আর কোনো আতঙ্কের বিষয় থাকে না, বরং এটা হয়ে ওঠে চমৎকার একটা স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ। তাহলে সবশেষে ভেবে দেখার বিষয় হলো, পরীক্ষার এই ব্যবচ্ছেদ কি আগামী দিনে যে কোনো প্রার্থীর প্রস্তুতির কৌশলকে পুরোপুরি বদলে দিতে পারে না? এই চিন্তার খোরাকটুকু রেখেই আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।